আপনি ঘুমিয়ে আছেন, প্রাসাদে সুন্দরভাবে ঘুমিয়ে আছেন, সেটা গণভবন বলেন, যমুনা বলেন, বঙ্গভবন বলেন। তো সেখান থেকে পালানোর সুড়ঙ্গ পথ সব প্রাসাদে থাকে। এটা এটা যাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং। পৃথিবীর এমন কোনো রাজপ্রাসাদ নেই, ইনক্লুডিং হোয়াইট হাউস, ইনক্লুডিং এলিসি প্রাসাদ, বাকিংহাম প্যালেস, আমাদের সংসদ ভবন, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, সব জায়গাতেই প্রথমত পালানোর জন্য মাটির নিচে ঘর আছে, বাংকার আছে। আবার সে বাংকার দিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে চলে যাওয়ার জন্য সুড়ঙ্গ আছে সব জায়গাতেই। এবং এটা এতটা সিক্রেট যে রাজনীতিবিদদের কাছে খবর থাকে না, তারপর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে না। এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিস জানে, সেনাবাহিনী জানে। এবং যারা এই রাজপুরুষদেরকে নিরাপত্তা দেন তাদের কাছে এই ডিজাইনটা শুধু থাকে। এবং এটা এতটা সিক্রেট যেটি ইচ্ছে করলে দেশের কোনো সুপ্রিম কোর্ট এই নকশা চাইতে পারে না, তার কাছে এই নকশা নেই। এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিসের কাছে থাকে। তো যখন এরকম পরিস্থিতি হয়, দেখা গেল সুড়ঙ্গ দিয়ে পালানো লাগতে পারে বা পালানোর মতো ঘটনা ঘটে। এই যে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে, তাহলে চিন্তা করুন, আপনারা যারা বড় বড় রাজপ্রাসাদে গিয়েছেন, তো লক্ষণ সেনের যে নদিয়াতে যে রাজপ্রাসাদটা, এটা হয়তো ৩-৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়েছিল, বিশাল রাজপ্রাসাদ। তো এত বড় রাজপ্রাসাদের একেবারে খাস কামরায় তিনি যখন খাচ্ছিলেন, সেখান থেকে যখন তাকে সেই পালানোর জন্য বলা হলো, সেই সুড়ঙ্গ পথ তাকে নদী পথে একেবারে ভাগীরথী নদীর তীরে নিয়ে আসলো। এবং সেখান থেকে নৌকায় করে তিনি তার যে নেভাল ফোর্স, যেটা টহলরত ছিল, কুষানো ছোট নৌকা, ডিঙ্গি নৌকায় করে সেই নেভাল ফোর্সের কাছে আসলেন এবং সেই নৌবাহিনী তাকে বাংলাদেশে এই বিক্রমপুরে নিয়ে আসলো এবং বাকি জীবন তিনি এই বিক্রমপুরে রাজত্ব করে গেছেন। এরকম অসংখ্য ঘটনা। তো কাজেই যারা পালাবেন, আমরা যাই বলি না কেন, পালানোর জন্য তাদের কিচ্ছু করতে হবে না। তারা যে সিক্রেট সার্ভিসের আন্ডারে আছে, যে রাষ্ট্রীয় বাহিনীর আন্ডারে আছে, তারাই তাদেরকে সেফ এক্সিট দেবে। যদি কোনো কারণে গণপিটুনির মধ্যে পড়ে যায়, কোনো কারণে যদি বাইরে থেকে যায়, তারপরে রাস্তায় থাকে, নিজেদের বাসভবনে থাকে, মন্ত্রী, মানে কিছু কিছু লোক আছে আওয়ামী লীগকে দিয়ে চিন্তা করেন। আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপি যারা সিক্রেট সার্ভিসের বাইরে ছিলেন, তারা কিন্তু পালাতে পারেনি, তারা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যারা সিক্রেট সার্ভিসের কাছে ছিলেন, অনেকে ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন, অনেকে সংসদ ভবনের বাংকারে ছিলেন, অনেকে গণভবনের বাংকারে ছিলেন, তারা কিন্তু সবাই নিরাপদ। এবং নিরাপদে আবার তারা কোন ফাঁকে দেশের বাইরে চলে গেছে আমরা টেরও পাইনি, কবে গেছে আমরা জানি না। আর আমরা শুধুমাত্র শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছেন এই দৃশ্য দেখে লাফালাফি করছি। কিন্তু শত শত মানুষকে এই সিক্রেট সার্ভিসের আন্ডারে পালানোর যে ঐতিহাসিক দলিল, দস্তাবেজ, নকশা রয়েছে, যেটিকে সেফ এক্সিট বলা হয়, সেই অনুযায়ী যে তাদেরকে পালাতে দেওয়া হয়েছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা যে আগামীতে হবে না, এটা আপনি কখনো বলতে পারেন না। এটা হবেই, এটাই রাষ্ট্রের নিয়ম। এখন কাদের ভাগ্যে সেই সেফ এক্সিট আছে আর কাদের ভাগ্যে সেফ এক্সিট নাই, এটা মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসমানে লেখা আছে, কেউ হয়তো ধরা পড়বেন আনিসুল হক সালমান রহমানের মতো, লাথি গুঁতো খেয়ে ৩২টা দাঁত ঝরঝর করে পড়ে যাবে, নাকের বাঁশি ফেটে যাবে, কান দিয়ে কানসা ফাটিয়ে ফেলবে চড় মেরে, পাড়িয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলবে। এরকম গণরোষ শিকার হওয়া রাজনীতিবিদদের বা যারা এরকম ক্ষমতার পট পরিবর্তন হয়, অস্বাভাবিক কিছু নয়। আবার অনেকে ওই যে সেফ এক্সিট নিয়ে রাজার হালে প্রোটোকলে তারা সুন্দরভাবে চলে যাবেন, রেজা শাহ পাহলভীর মতো। রেজা শাহ পাহলভী তো 2বারই তার দেশ থেকে পালাতে পেরেছেন। শেখ হাসিনার মতো তিনি চলে যেতে পারবেন। পারভেজ মোশাররফ গেছেন, নওয়াজ শরীফ গেছেন, অনেকেই গেছেন। এই যে ভারতের না মানে শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার সেফ এক্সিট নিল, আবার ফিরে এলো। নেপালের যারা ক্ষমতাচ্যুত হলেন, প্রধানমন্ত্রী ওলি আবার এখন ফিরে আসছেন। তো এরকম কার ভাগ্যে আছে সেফ এক্সিট?
একমাত্র আল্লাহ জানেন, আর কার ভাগ্যে মোটামুটি গণপিটুনি আছেন তাও আল্লাহ জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।